এই ৪০ দিনের অনশন ভারতের ইতিহাসে একটি মাইল ফলক একজন কবি দেখিয়ে দিলেন। একটা প্রশ্ন, একটা কবিতা কি একটা সাম্রাজ্যকে কাঁপাতে পারে? একটা কলম কি একটা রাইফেলের চেয়ে বেশি বিপজ্জনক হতে পারে? ব্রিটিশ সরকার বলেছিল হ্যাঁ, এবং তারা প্রমাণ করেছিল সেটা। একজন কবিকে জেলে পুরে, তার বই নিষিদ্ধ করে, তার কণ্ঠ থামানোর চেষ্টা করে, কিন্তু কণ্ঠ থামেনি। সেই কণ্ঠ আরও বাড়ছে, প্রতিটি বিদ্রোহে, প্রতিটি প্রতিরোধে, প্রতিটি মুক্তির গানে। তার নাম কাজী নজরুল ইসলাম, বাংলার বিদ্রোহী কবি, যিনি কবিতা দিয়ে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে সাম্রাজ্য হেরেছিল। আজ আমরা খুলব সেই গল্প, যা শুধু একজন কবির জীবনী নয়, এটা একটি বিপ্লবের ইতিহাস, একটি আগুনের ইতিহাস, যে আগুন আজও নেভেনি। দুখু মিয়া থেকে বিদ্রোহী কবি। 1899 সাল, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম চুরুলিয়া। সেই গ্রামে জন্ম নিল এক শিশু, দরিদ্র পরিবার, বাবা মসজিদের ইমাম, ঘরে অভাব কিন্তু স্বপ্ন অসীম। শিশুটির নাম রাখা হলো কাজী নজরুল ইসলাম, কিন্তু গ্রামের মানুষ ডাকত দুঃখু মিয়া বলে। দুঃখের ছেলে, কারণ ছোটবেলা থেকেই দুঃখ তার সঙ্গী। 10 বছর বয়সে বাবা মারা গেলেন, সংসারের ভার এলো কাঁধে, স্কুল ছাড়তে হলো, রুটি রোজগারের জন্য বেরিয়ে পড়তে হলো। কিন্তু এই দুঃখই ছিল তার প্রথম শিক্ষক, এই অভাবই ছিল তার প্রথম বিশ্ববিদ্যালয়। মক্তবে পড়েছেন, মাজারে গান গেয়েছেন, লেটো দলে যোগ দিয়েছিলেন। লেটো হলো বাংলায় এক লোকসঙ্গীতের দল। নজরুল সেখানে গান লিখতেন, পালা রচনা করতেন এবং গাইতেন। মাত্র 12 বছর বয়সে এই ছেলে একদিন ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপাবে। তখন কেউ জানতো না, কিন্তু সেই আগুন তখনই জ্বলছিল, ভেতরে ভেতরে, ধীরে ধীরে। যুদ্ধের ময়দান থেকে কলমের ময়দান। 1917 সাল, প্রথম বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। ব্রিটিশ সরকার ভারত থেকে সৈন্য নিচ্ছে। নজরুল তখন স্কুলে পড়ছিলেন ময়মনসিংহে। হঠাৎ সিদ্ধান্ত নিলেন সেনাবাহিনীতে যোগ দেবেন। অনেকেই অবাক হয়েছিলেন, এই কবি মনের ছেলে সেনাবাহিনীতে? কিন্তু নজরুল গেলেন, ভর্তি হলেন 49তম বেঙ্গলি রেজিমেন্টে। করাচিতে পোস্টিং হলো। সেনাবাহিনীতে নজরুল শিখলেন শৃঙ্খলা, কৌশল এবং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাম্রাজ্য কিভাবে কাজ করে। তিনি ভেতর থেকে দেখলেন কিভাবে ব্রিটিশরা ভারতীয় সৈন্যদের ব্যবহার করে, কিভাবে তাদের মর্যাদা দেয় না, কিভাবে তারা শুধু সংখ্যা, মানুষ নয়। এই দেখা তার ভেতরে জ্বালিয়ে দিল এক নতুন আগুন। করাচিতে থাকার সময় তিনি পড়লেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, ফরাসি কবিতা, রুমি, হাফিজ, ওমর খৈয়াম, এবং তিনি বুঝলেন কলম রাইফেলের চেয়ে শক্তিশালী। 1919 সালে যুদ্ধ শেষ হলো। নজরুল ফিরলেন, হাতে আর রাইফেল নেই, হাতে এখন কলম, এবং সেই কলম দিয়ে তিনি শুরু করলেন এক নতুন যুদ্ধ, যে যুদ্ধে কোনো গুলি নেই, শুধু শব্দ, শুধু ছন্দ, শুধু আগুন। বিদ্রোহী, যে কবিতা সাম্রাজ্য ভয় পেয়েছিল। 1922 সাল, মাসটি জানুয়ারি, বিজলি পত্রিকায় ছাপা হলো একটি কবিতা, নাম বিদ্রোহী, এবং সেই কবিতা বাংলাকে বদলে দিল। কবিতার প্রথম লাইন পড়ুন, বলবীর বল উন্নত মমশির। এটা শুধু কবিতা ছিল না, এটা ছিল একটি ঘোষণা, একটি চ্যালেঞ্জ, একটি যুদ্ধের ডাক। নজরুল লিখলেন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ নাশন। তিনি বললেন, আমি কাউকে ভয় পাই না, ঈশ্বরকেও না, রাজাকেও না, সাম্রাজ্যকেও না। এই কবিতা পড়ে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে গেল, কারণ এই কবিতা শুধু কাগজে ছিল না, মানুষের মুখে মুখে ছাপিয়ে পড়েছিল। চায়ের দোকানে, মাঠে, কারখানায়, ছাত্রাবাসে। যে মানুষ ভয়ে চুপ ছিল, সে হঠাৎ মাথা তুলল। যে মানুষ মাথা নুইয়ে হাঁটত, সে সোজা হয়ে দাঁড়ালো। একটি কবিতা এবং একটি সাম্রাজ্য কাঁপল। কিন্তু এটা তো শুধু শুরু। নিষিদ্ধ কবি, যার বই পড়ালো সরকার। 1922 সাল, নজরুল প্রকাশ করলেন ধূমকেতু পত্রিকা। এই পত্রিকার নামই বলে দেয়, এটা শান্তির পত্রিকা নয়। ধূমকেতু আসে এবং সব পুড়িয়ে দিয়ে যায়। নজরুল এই পত্রিকায় লিখলেন, স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা, ব্রিটিশদের সঙ্গে কোনো আপোষ নয়। এই কথা 1922 সালে বলা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু নজরুল থামলেন না। সেই বছরই প্রকাশিত হলো তার কাব্যগ্রন্থ অগ্নিবীণা। বাংলা সাহিত্যের ইতিহাসে এই বই একটি বিস্ফোরণ। প্রথম সংস্করণ শেষ হয়ে গেল কয়েক দিনে। দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ। মানুষ পাগলের মতো কিনছে, পড়ছে, মুখস্থ করছে। ব্রিটিশ সরকার দেখল
এই কবি বিপজ্জনক। এর চেয়ে বিপজ্জনক কোনো রাজনীতিবিদ নেই, কোনো আইনজীবী নেই, কোনো সশস্ত্র বিদ্রোহী নেই। কারণ রাজনীতিবিদদেরকে থামানো যায়, সশস্ত্র বিদ্রোহীকে গুলি করা যায়, কিন্তু কবিতাকে থামানো যায় না। একবার মানুষের মনে ঢুকে গেলে কবিতা অমর হয়ে যায়। সরকার তবুও চেষ্টা করল, ধূমকেতু পত্রিকা বাজেয়াপ্ত করল, অগ্নিবীণা নিষিদ্ধ করল এবং ১৯২২ সালের নভেম্বরে নজরুলকে গ্রেপ্তার করল। অভিযোগ রাজদ্রোহ, মানে রাজার বিরুদ্ধে বিদ্রোহ, যার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যু। কারাগারে বিদ্রোহ, অনশনের আগুন। নজরুলকে নিয়ে যাওয়া হলো আলিপুর জেলে। বিচার শুরু হলো। সরকার ভেবেছিল জেলের ভয়ে নজরুল থামবেন, ক্ষমা চাইবেন, মাথা নুয়ে বেরিয়ে আসবেন। কিন্তু নজরুল মাথা নোয়াননি। জেলে বসে তিনি লিখলেন রাজবন্দির জবানবন্দি। এই লেখায় তিনি বললেন, আমি কবি, আমি অন্যায়ের বিরুদ্ধে লিখি। এটা কি আমার অপরাধ? যদি সত্য বলা অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধী এবং আমি গর্বিত। এই কথা পড়ে সারা ভারত স্তব্ধ হয়ে গেল। কিন্তু এরপর যা হলো তা আরো বেশি অবিশ্বাস্য। জেলে নজরুলের সঙ্গে অন্যায় আচরণ শুরু হলো। রাজনৈতিক বন্দির মর্যাদা দেওয়া হলো না। খাবার দেওয়া হলো সাধারণ আসামিদের মতো। নজরুল প্রতিবাদ করলেন এবং করলেন অনশন। ৪০ দিন, ৪০টি দিন তিনি না খেয়ে থাকলেন। সারা দেশ উদ্বিগ্ন হয়ে গেল। রবীন্দ্রনাথ পর্যন্ত চিন্তিত হলেন। তিনি তার বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করলেন এবং বার্তা পাঠালেন, অনশন ভাঙো। কিন্তু নজরুল থামলেন না। তিনি বললেন, আমার শরীর কারাগারে, কিন্তু আমার আত্মা মুক্ত এবং সেই মুক্তি আমি বিক্রি করব না, কোনো রুটির বিনিময়েও না। শেষ পর্যন্ত সরকার পিছু হটল, রাজনৈতিক বন্দির মর্যাদা দিল এবং নজরুল অনশন ভাঙলেন। কিন্তু এই ৪০ দিনের অনশন ভারতের ইতিহাসে একটি মাইল ফলক। একজন কবি দেখিয়ে দিলেন শরীরও একটি অস্ত্র এবং সেই অস্ত্র দিয়েও সাম্রাজ্যকে পরাজিত করা যায়। হিন্দু মুসলিম ঐক্যের কবি নজরুল শুধু ব্রিটিশদের বিরুদ্ধে লড়েননি, তিনি লড়েছিলেন আরেকটি শত্রুর বিরুদ্ধে। সেটা হলো বিভেদ, হিন্দু মুসলিম বিভেদ, যা ব্রিটিশরা ইচ্ছা করে তৈরি করেছিল। ভাগ করো এবং শাসন করো। নজরুল এই ফাঁদে পা দেননি। তিনি একদিকে লিখলেন আগমনী, দুর্গার আগমনের গান, হিন্দুদের ধর্মীয় উৎসবের গান। আবার লিখলেন রমজানের ওই রোজার শেষে ইসলামের পবিত্র উৎসবের গান। তিনি কৃষ্ণের গান লিখলেন, শিবের গান লিখলেন, আবার নবীর প্রশস্তি লিখলেন। উভয় সম্প্রদায়ের মানুষ তাকে ভালোবাসলো, কারণ তিনি কাউকে আলাদা করেননি। তিনি বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই কথা বলার সাহস তখন খুব কম মানুষের ছিল। কিন্তু নজরুলের কাছে এটা রাজনীতি ছিল না, এটা ছিল বিশ্বাস, গভীর আন্তরিক বিশ্বাস। এবং ব্রিটিশরা বুঝেছিল এই ঐক্যই তাদের সবচেয়ে বড় বিপদ। কারণ বিভক্ত ভারতকে শাসন করা যায়, কিন্তু ঐক্যবদ্ধ ভারতকে শাসন করা যায় না। নজরুল তাই ছিলেন শুধু বিদ্রোহী নয়, তিনি ছিলেন ঐক্যের কবি, ভালোবাসার কবি, মানবতার কবি। নিষিদ্ধ সঙ্গীত, যে গান থামানো যায়নি। নজরুলের গান, এটা আলাদাভাবে বলতে হবে। তিনি শুধু কবিতা লেখেননি, তিনি গান লিখেছিলেন এবং সেই গান ছিল বিপ্লবের সুর। তার লেখা গানের সংখ্যা প্রায় ৪,০০০। ৪,০০০ গান, একজন মানুষ। এই গানগুলো ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়, গ্রামে গ্রামে, শহরে শহরে। ব্রিটিশ সরকার অনেক গান নিষিদ্ধ করেছিল, কিন্তু নিষিদ্ধ গান আরও দ্রুত ছড়ায়। মানুষ গাইতো চুপি চুপি, ঘরের ভেতরে, রাতের অন্ধকারে, এবং সেই গান ছিল আশার আলো, অত্যাচারের মাঝে বেঁচে থাকার অস্ত্র। নজরুলের সঙ্গীত শুধু বাংলায় থাকেনি, তার রাগ রাগিনীর ব্যবহার, ফরাসি ও আরবি সুরের সংমিশ্রণ, হিন্দুস্তানি ক্লাসিক্যালের সঙ্গে বাংলার লোকসুরের মিলন, এই মিশ্রণ ছিল অভূতপূর্ব। কেউ আগে করেনি। নজরুল একটি নতুন সঙ্গীত ধারা তৈরি করলেন, যার নাম হলো নজরুল গীতি, এবং এই ধারা আজও বাংলা সঙ্গীতের অন্যতম স্তম্ভ। রহস্যময় নীরবতা, একটি অসমাপ্ত জীবন। এবার আসি সবচেয়ে বেদনার অধ্যায়, ১৯৪২ সাল। নজরুলের বয়স তখন ৪৩। তিনি হঠাৎ কথা বলতে পারলেন না, চিনতে পারলেন না কাউকে, লিখতে পারলেন না, গাইতে পারলেন না। চিকিৎসকেরা বললেন তিনি এক দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত, পিক্স ডিজিজ। তার কণ্ঠ থেমে গেল। সেই কণ্ঠ যা ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়েছিল, সেই কণ্ঠ যা ৪,০০০ গান গেয়েছিল, সেই কণ্ঠ থেমে গেল এবং
থেমে রইল মৃত্যু পর্যন্ত। ১৯৭৬, ৭৭ বছর বয়সে তিনি মারা গেলেন ঢাকায়। কিন্তু এখানে একটি রহস্য আছে। অনেক ইতিহাসবিদ প্রশ্ন তোলেন, এই রোগ কি শুধু প্রাকৃতিক কারণে হয়েছিল, নাকি এর পেছনে অন্য কিছু আছে? নজরুল যখন অসুস্থ হলেন, তখন ভারতের স্বাধীনতা আন্দোলন তুঙ্গে। নজরুলের কণ্ঠ সেই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল, এবং ঠিক সেই মুহূর্তে তিনি নীরব হয়ে গেলেন। কাকতালীয়, নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর আজও সম্পূর্ণ জানা নেই, এবং এই রহস্য নজরুলের জীবনের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন। নজরুল কি শুধু অতীতের মানুষ? না, আজকের পৃথিবীতে যেখানে কবিকে জেলে পোরা হয়, যেখানে সত্য বলার জন্য মানুষকে নিষিদ্ধ করা হয়, যেখানে কলমকে ভয় পায় ক্ষমতা, নজরুল সেখানে প্রাসঙ্গিক। তিনি দেখিয়ে গেছেন, একটি কবিতা একটি সাম্রাজ্যকে কাঁপাতে পারে, একটি গান একটি জাতিকে জাগাতে পারে, একটি সাহিত্যকারের কণ্ঠস্বর লক্ষ সৈনিকের চেয়ে শক্তিশালী। দুখু মিয়া থেকে বিদ্রোহী কবি, সৈনিক থেকে সাহিত্যিক, কারাবন্দী থেকে জাতীয় কবি। এই যাত্রা শুধু একজন মানুষের যাত্রা নয়, এটা একটি জাতির যাত্রা, একটি বিপ্লবের যাত্রা। এবং সেই যাত্রা শেষ হয়নি, কারণ যতদিন অন্যায় থাকবে ততদিন নজরুলের কবিতা থাকবে, যতদিন বিভেদ থাকবে ততদিন তার ঐক্যের গান থাকবে, যতদিন অত্যাচার থাকবে ততদিন তার বিদ্রোহ থাকবে। বিং ইনসাইডে আসার জন্য আপনাকে ধন্যবাদ। এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করেছে, একটা লাইন করুন, একজন বন্ধুকে পাঠান, কমেন্টে বলুন নজরুলের কোন লাইনটা আপনার সবচেয়ে প্রিয়। পরের ভিডিওতে আসবো আরও এক বিস্ফোরক ইতিহাস নিয়ে। সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন অন করুন। বিং ইনসাইট, যেখানে ইতিহাস কথা বলে।